অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ এটা প্রাইভেট সেক্টরের হাতে, বিভিন্ন কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণ প্রাইভেট তন্ত্রী বাংলাদেশ সরকার হয়ে যাচ্ছে কিনা, এটা এখন আমাদেরকে ভাবিয়ে তুলছে। সংবিধান সংশোধন কমিটি নিয়ে আলোচনা হচ্ছে। মনে হচ্ছে গত 2 বছরে কিছুই ঘটে নাই। গত 2 বছরে প্রথমে একাধিক কমিটি হয়েছে, কমিশন হয়েছে, সংস্কার কমিশন 11টা, তারপরে জাতীয় ঐক্যমত্য কমিশন হয়েছে, সেখান থেকে জুলাই সনদ হয়েছে, গণভোট হয়েছে, এবং সেই গণভোটটা বাস্তবায়ন করার কথা এখন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গণভোট হয়ে যাওয়ার পরে গণভোট নিয়ে বিচিত্র ধরনের প্রশ্ন করা হচ্ছে, যে এই গণভোট মানুষ বুঝে দিয়েছে কিনা। যে গণভোটের প্রশ্ন 3 মাস আগে উন্মুক্ত ছিল, 13ই নভেম্বর গণভোটের প্রশ্নটা ওপেন করা হয় এবং গণভোটটা হয়েছিল 12ই ফেব্রুয়ারি। 3 মাস। বাংলাদেশের ইতিহাসে এত লম্বা সময় কখনো গণভোটের প্রশ্ন ওপেন থাকে নাই, সর্বোচ্চ 15 থেকে 20 দিন থাকে। কিন্তু এটা বলা হচ্ছে যে গণভোটের প্রশ্ন মানুষ বোঝে নাই, বা বুঝেছে, আমরা এটা কিভাবে বুঝবো। অথচ যারা এবার সরকারের ক্ষমতায় এসেছে, তাদের যে নির্বাচনী ইশতেহার ধান ইটের মতো, যেটা কারো দিকে ছুঁড়ে মারলে মারাও যেতে পারে, সেটা নির্বাচনের মাত্র 1 সপ্তাহ আগে তারা প্রকাশ করেছে, এবং তারা এখন দাবি করছে যে মানুষ আমাদেরকে এটা দেখে ভোট দিয়েছে। কিন্তু মানুষ ওটা বুঝে ভোট দিয়েছে, কিন্তু গণভোট কিন্তু মানুষ বুঝতে পারে না। এটা হচ্ছে বক্তব্য। তো এখানে আমরা যেটা দেখি, নির্বাচনের আগে এবং পরে বিএনপির অবস্থানের মধ্যে যেটা বৈপরীত্য, এটা তো আমাদের বলার কিছু নাই। এটা তারাই বলছেন সংসদে, তারাই বলছেন যে আমরা মেনে নিয়েছিলাম, আদারওয়াইজ যদি নির্বাচন না হয়, মানে নির্বাচন হবে না, নির্বাচন নিয়ে একটা সমস্যা আছে। এই আলোচনাটা বিএনপি পপুলার করেছে বাংলাদেশে, এবং কিছু মিডিয়ায় টক শোতে এগুলো নিয়ে বারবার আলোচনা হতো। পরবর্তীতে সেটার চাপ সৃষ্টি করে তারা এখন বলেছে আমরা নির্বাচনের কারণে সব মেনে নিয়েছি। এনিওয়ে, আমরা যেটা আশা করেছিলাম যে তারা জুলাই সনদ, কারণ বাংলাদেশের মানুষ তো কতবার বিএনপিকে সুযোগ দেবে। বাংলাদেশের ইতিহাস যদি আমরা দেখি, বারবার বিভিন্ন বড় বড় রাপচারের পরে বিএনপি সুযোগ পেয়েছে। সেটা 75-এর পরে হোক, সেটা এরশাদ সরকারের সামরিক স্বৈরাচারের পতনের পরে হোক, এবং এবার হোক, বারবার তারাই সুযোগ পেয়েছে। কিন্তু তারা বাংলাদেশের মানুষকে কতটুকু ডেলিভার করেছে, এটা বিএনপির একটা আত্মমূল্যায়নের ব্যাপার আমি মনে করি। মানে যারা এখন সরকারে আছে, এখন তারা জুলাই সনদের অনেকগুলো বিষয়, যেমন কতগুলো অধ্যাদেশ তারা বাতিল করে দিয়েছে, গুরুত্বপূর্ণ অনেকগুলো অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। গুম অধ্যাদেশ বাতিল হয়ে গেল, মানবাধিকার অধ্যাদেশ বাতিল হয়ে গেল, এবং বলা হলো যে অধিকতর ভালো আইন আমরা করব। তো এখন যে গুম আইনটা তারা খসড়াটা করেছে, যেটা ওয়েবসাইটে তুলে দেওয়া হয়েছে, আপনারা দেখেন, আপনারা এখানে সবাই বিদ্যুৎ সমাজের মানুষ আছে, এটা কি আগের অধ্যাদেশের তুলনায় দুর্বল আইন হয়েছে নাকি অধিকতর ভালো হয়েছে? এটা তো অসম্ভব রকমের পুয়ার একটা আইন হয়েছে, মানে যেটা থাকা এবং না থাকা একই ব্যাপার। তো এটা শুধু একটা গুমের ক্ষেত্রে উদাহরণ দেওয়া যায়। এছাড়া তারা সুপ্রিম কোর্ট সচিবালয়ের যে সেক্রেটারিয়েট, সেটার অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। মানে প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে দিয়েছে, এবং এখান থেকে আবার তারা একটা সংখ্যার রাজনীতি করছে আমাদের সাথে, যে আমরা 113টা মেনে নিয়েছি। মানে যেগুলো দাড়ি কমা সামান্য পরিবর্তন, ওগুলো তারা মেনে নিয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলো, জনগুরুত্বপূর্ণ, সেগুলো সবগুলো কিন্তু বাতিল করা হয়েছে। এবং এর সর্বশেষ যেটা আমরা এখন আমাদের কাছে হতবুদ্ধিকর মনে হচ্ছে, এই গত 2-1 দিন ধরে আলোচনা হচ্ছে খুব, যে ওষুধের, অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ এটা প্রাইভেট সেক্টরের হাতে, বিভিন্ন কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণ প্রাইভেট তন্ত্রী বাংলাদেশ সরকার হয়ে যাচ্ছে কিনা, এটা এখন আমাদেরকে ভাবিয়ে তুলছে। এর বাইরে আপনার সংবিধান সংশোধন কমিটি, এখানে আমাদের প্রিয় শরীফ ভাই আছেন, তিনি কিংবা তাজুল ভাই আছেন, ওনারা আইনের মানুষ, ওনারা ভালো বলতে পারবেন। শরীফ ভাই তো প্যানেলিস্ট, মানে একজন এক্সপার্ট হিসেবেই ছিলেন সংবিধান সংস্কার কমিশন, এবং এর পরবর্তীতে যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে একটা এক্সপার্ট প্যানেল ছিল। তো তারা যে মানে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, তারপরে গণভোট এবং সংস্কার পরিষদ, এই যে রোডম্যাপটা করেছিলেন, যেটা একটা জাতীয় ঐক্যমত্যের মধ্যে দিয়ে, আলোচনার মধ্যে দিয়ে হয়েছিল, এবং এখন বলা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা অবৈধ। তো যে অবৈধ, যিনি এবং এর রাষ্ট্রপতি জারি করেছেন, অথচ আপনারা দেখবেন উইথ ডেট, আমি বলছি 27-28 অক্টোবরে বিএনপির স্থায়ী কমিটির মিটিং এ সিদ্ধান্ত ছিল যে রাষ্ট্রপতিকে আদেশ জারি করতে হবে, যখন আমরা বলেছি সরকার জারি করা উচিত, অর্থাৎ তৎকালীন অন্তর্বর্তী সরকার, কারণ আইদার দিস ওয়ে দ্যাট ওয়ে, এটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল জিনিস, কাজে এটা সরকার করতে পারে। কিন্তু তারা বলেছে না, রাষ্ট্রপতি করতে হবে, এটা তাদের সংবাদ সম্মেলন করে করা সিদ্ধান্ত। এখন তারা বলছেন এসে সংসদে, আমরা শুনলাম যে এটা একটা অবৈধ আদেশ। তো যিনি অবৈধ আদেশ দিয়েছেন তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিলেন না কেন? তিনি তো সংবিধান লঙ্ঘন করেছেন আপনাদের লজিক অনুযায়ী, সরকার লজিক অনুযায়ী। সেই রাষ্ট্রপতিকে তো আপনারা লাল গালিচা সংবর্ধনা দিয়ে বিদায় করলেন, সেটা আমরা দেখলাম। আচ্ছা, কিন্তু এটা রাষ্ট্রপতি জারি করেছে, রাষ্ট্রপতি করতে পারে কি পারে না, এই পুরো আলোচনাটাই অ্যাবসার্ড। তার কারণ হচ্ছে
আপনারা যদি গণভোটের প্রশ্নটা খেয়াল করেন, প্রশ্নের শুরুতেই এটা খুব পরিষ্কার করে বলা ছিল যে আপনি কি জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ব্যাপারে আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? বাংলাদেশের 69% ভোটার এটার পক্ষে রায় দিয়েছে। এরপরে এটা রাষ্ট্রপতি জারি করেছে না মঙ্গল গ্রহ থেকে এসেছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল না। গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে তারা এই সংস্কারগুলোর ব্যাপারে রায় দিয়েছে। এবং আমাদের কাছে এটা অদ্ভুত লাগে যে বিএনপি সৃষ্টির ইতিহাসের সাথে গণভোট জড়িয়ে আছে, সে বিএনপি আজকে গণভোট নিয়ে এমন 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 কথা বলে, মানে আকাশ থেকে পড়তে হয় আমাদের। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণভোট দিয়েছেন 19 দফার পক্ষে, তো তখন যদি আমরা এখন বলি 12 দফায় একমত হয়নি, 7 দফায় একমত হয়েছি, কিভাবে আপনি সেটেল করবেন? জনগণ যেহেতু 4টা প্রশ্নের মধ্যে ভোট দিয়েছে, 69% ভোট পেয়েছে, এখন আর 3টাতে একমত, 1টাতে একমত না, কি করব, এইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না। মানুষ এটা ডিল করেছে তার নিজের কাছে। আপনার কাছে যদি একটা প্রশ্ন আনকম্প্রোমাইজিং মনে হয়, তাহলে আপনি না ভোট দিয়েছেন, আদারওয়াইজ আপনি হ্যাঁ ভোট দিয়েছেন। ফলে এই ভোট হয়ে যাওয়ার পরে এখন শুধুমাত্র গণভোটটা বাস্তবায়ন করার বিষয় ছিল, কিন্তু সেটা না করে আবারও সংবিধান সংশোধনী কমিটি যাচ্ছে। এমনকি বিএনপি নিজের ইতিহাসটাও খেয়াল করছে না যে আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানে ডিক্রি জারি করে, মার্শাল ডিক্রি জারি করে যে বিভিন্ন সাংবিধানিক পরিবর্তন করলেন, যেগুলো সংবিধানের বেসিক স্ট্রাকচারকে, তৎকালীন সংবিধানের বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করলো, এটাকে উনি আবার 5ম সংশোধনীর মধ্যে ঢোকানোর পরে এটা যে পরবর্তীতে বাতিল হয়ে গেছে, এই ইতিহাস থেকে বিএনপির কোনো শিক্ষা নাই। তো আজকে আপনি আবারও সংশোধনী করবেন, 18 সংশোধনী হবে, সেটা তো আবারও কোনোদিন পরিস্থিতি মানে অন্যরকম হলে বাতিল হয়ে যেতে পারে। এই কারণেই তো সংবিধান সংস্কার পরিষদের কথা এসছে যে আপনি, যেমন ধরুন আজকে আপনি এখানে প্রোগ্রাম করছেন, আপনার প্রোগ্রামের জন্য আপনি এখানে ব্যানার করেছেন, আপনি এটার ইন্টেরিয়র কিছু মাইনর চেঞ্জ করেছেন, এটা হচ্ছে সংশোধনী। কিন্তু আপনি কিন্তু আজকে এই ভেন্যুটা ভাড়া নিয়ে আপনি দেয়াল ভাঙতে পারবেন না। এটা পার্লামেন্টকে এই অধিকার বাংলাদেশের জনগণ দেয় নাই। পার্লামেন্টে মাইনর সংশোধনী করা যায়। এই সামান্য জিনিসটা বিএনপিতে এত জাদ্রেল সব আইন বিশেষজ্ঞরা আছেন, তারা বুঝতে পারছেন না, এটা আমাদেরকে দুঃখ দেয়। তারা আসলে বুঝতে পারছেন। জি, আমি শেষ করছি। আসলে তারা বুঝতে পারছেন কিন্তু বুঝতে চাচ্ছেন না, এটা তাদের রাজনৈতিক সুবিধাবাদ। সর্বশেষ কথা যেটা বলবো, আমি আসার পরে একটা কথা কানে শুনলাম, সেটা হচ্ছে রিকনসিলিয়েশন। আমাদের এত উদ্গ্রীব কেন আমি ঠিক জানি না, যেমন আমরা এত উদ্গ্রীব কেন হঠাৎ যে রিকনসিলিয়েশন আওয়ামী লীগের বা ইত্যাদি। আওয়ামী লীগের পক্ষ থেকে তো ট্রুথ স্বীকার এরকম আমরা দেখি নাই কিছু। তো ট্রুথ এন্ড রিকনসিলিয়েশনকে তো ঢাল বানানো যাবে না। ট্রুথ এন্ড রিকনসিলিয়েশনের প্রথমেই আছে ট্রুথ। আপনি ট্রুথ স্বীকার করেছেন? আমি এটা খুব কনফিডেন্টলি আমি মনে করি বাংলাদেশে ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন নামে যে আলোচনাটা হচ্ছে, এটা হলো ডিনায়াল এন্ড রিহ্যাবিলিটেশন। মানে তারা ডিনাই করছে এবং আপনি তাদেরকে রিহ্যাবিলিটেট করতে চাচ্ছেন, আপনি তাদেরকে পুনর্বাসন করতে চাচ্ছেন। এত তাড়াহুড়া আমাদের কেন, বা কোনো কোনো কোয়ার্টারে, সেটা ঠিক পরিষ্কার না। বক্তব্য শেষ করব যে দল বা যে সরকার নিজের 31 দফাকে দফা রফা করে ফেলেছে, 1 নম্বর দফায় ছিল সংবিধান সংস্কার কমিশন, সেটাও তারা এখন অস্বীকার করছে। তারা বলছে না, ওটা তখন আমরা কি বুঝে করেছি জানি না, কারণ সম্ভবত সালাউদ্দিন আহমদ তিনি তখন দেশে ছিলেন না, এই কারণে এখন এটা গুরুত্বপূর্ণ না, যখন এই 31 দফাটা করা হয়েছিল। কিন্তু আপনি আপনার নিজের দফার 1 নম্বর দফাটা বাস্তবায়ন করছেন না, আপনার কাছে জাতি আর কি আশা করতে পারে? তো আমরা আশা করব বিএনপি যে ওভারহেলমিং মেজরিটি বা ম্যান্ডেট বাংলাদেশের মানুষের কাছে পেয়েছে, বাংলাদেশের মানুষকে আপনারা নিরাশ করবেন না, আপনারা এই জিনিসগুলো বাস্তবায়ন করেন, তাহলে আপনাদের জন্যই ভালো হবে। আদারওয়াইজ আপনি দেখবেন যে ইলেকশনের টাইমটা আসলে আবারও কিভাবে রাজনীতিটা সংঘাতের দিকে যায়। তো সেই দিকে না যাক বাংলাদেশের রাজনীতি। এবং বিএনপি অতীতে 2বার এরকম ব্লান্ডার করেছে, এবার দানে দানে 3বার যেন না হয়, 3 দান যেন না হয়, এটাই আমাদের আহ্বান থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।